আমার এই এক জীবনে দেখতে দেখতে 41টি বই হয়ে গেল। এবছর যদি আরেকটি বেরোয়, প্রায় কাজ শেষ, তাহলে 42টি বই হবে। অবাক লাগে এই জন্যে যে 42টি বই তো কম না। আবার অন্য দিক থেকে ভাবলে আমি এবং আমার বন্ধু ইমদাদুল হক মিলন, তার বই আবার 500-র উপরে হয়ে গেছে। একই সঙ্গে দুজন শুরু করেছিলাম। আমার কিন্তু তাতে তেমন একটা যায় আসে না, বেশি হোক কম হোক, বই তো আফটার অল। তো অনেক ধরনের বই, অনেক বিষয়ে অনেক ধরনের, বিশেষ করে উপন্যাস, কিশোর গল্প, ভ্রমণ কাহিনী, এসবই। কিন্তু এতগুলো বই ভাবতে গেলে আমার মনে হয় যে কীভাবে গল্পগুলো লিখি বা আসে গল্প। আমার মনে হয় আমার ছোটোবেলায় আমার দাদি আমাকে ভীষণভাবে গল্প শোনাতেন, এবং গল্প না বললে আমার ঘুম আসতো না। এমনকি একটুখানি ঘুম বাকি আছে তাও আমাকে 2 লাইন গল্প বলতে হবে। এবং রূপকথার কত হাজারো গল্প বলতেন তিনি। সেসব শুনে শুনে হয়তো মাথায় কোথাও হার্ড ডিস্কে ছিল, মানে সুপ্তভাবে, কিন্তু কখনো ভাবিনি। না, এটা ভাবলাম অনেক পরে, যখন চট্টগ্রামে স্বাধীনতার পরপরই আমার যেতে হয়েছিল আমার স্বপ্নের শহর। ছোটো থেকে বাংলা উপন্যাস পড়ে পড়ে এমন অবস্থা হয়েছিল যে কলকাতা আমার খুবই জানা শোনা একটা শহর, যেখানে আমি ঘুরলে মনে হবে না যে আমার অপরিচিত কিছু। স্বাধীনতার পরে শুরুটা পেলাম, গেলাম, প্রায় একটানা 6 মাস ছিলাম সেখানে। লেখকদের সঙ্গে দেখা হলো, আনন্দবাজারে গেলাম, কফি হাউসে কফি খেলাম, আড্ডা দিলাম, সবই হলো। এইসবের মধ্যে আবার হঠাৎ করে একটি মেয়ের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছিলো। অঞ্জলি তার নাম ছিল, গড়িয়াহাটে থাকত। তো স্বাভাবিকভাবে যখন চলে আসছি, আমারও খারাপ লাগছিল, তারও খারাপ লাগছিল, আর লাগারই কথা। সেখানে যে বয়স আমার এবং তার, আর আমি চট্টগ্রাম থেকে গেছি, যেখানে নারী জাতি কাছাকাছি কথা বলা মুশকিল, এরকম অবস্থা থেকে দারুণ লাগছিল। কিন্তু ফেরার পর বেশ খারাপই লাগছিল, কিন্তু সেটা ভেতরে ছিল লুকিয়ে। আর সেটা বুঝলাম কীভাবে, তখন আমি মিশছি, মানে আমার কবি বন্ধু স্বপন দত্ত, কবি ময়ূক চৌধুরী, গায়ক মিলন চৌধুরী, এই সবার সঙ্গে, এরা সবাই কবিতা লেখেন, গল্প লেখেন, এবং ভবিষ্যতে বড় কবি লেখক হবেন। এদের সঙ্গে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো, বন্ধুত্ব হলো, ঘোরাঘুরি করতাম একসঙ্গে। ময়ূক আমাকে একটি বইয়ের কাভার করতে দিলেন, সেই প্রথম নাম হচ্ছে অসভ্য শব্দ। চট্টগ্রাম সব কবিরা বের করতে চাইলেন, মানে কবি বলতে গিয়ে সব তরুণ কবি, যারা মানে নিজকে মানে ছিন্ন ভিন্ন করতে উদ্যত হয়ে আছেন, এরকম সব তরুণ। তার মধ্যে অনেকে ছিলেন, আহমেদ খালিদ ক্যাসার, স্বপন, শিশির দত্ত, শেখ খুরশিদ আনোয়ার, দিলীপ দস্তিদার, এইসব সবাই ছিলেন এখানে। মানে অনেক বেশ ভালো একটা চমৎকার বই। কিন্তু ঠিক এই অসভ্য শব্দের পরেই একটা পুরনো ম্যাগাজিনকে নতুনভাবে রূপ দিতে চাচ্ছিলেন, ছাপা হচ্ছিল, তার নাম হচ্ছে যুগরবি। তো যুগরবিতে প্রচ্ছদের জন্যও আমাকে বললেন এবং আমি করলাম। আমি ময়ূকের সঙ্গে ঘুরছি, তখন আমাদের বন্ধু মারা গেছে এখন বেশ অনেক আগে, নাম হচ্ছে সদরুল পাশা। সে অদ্ভুত ছেলে, এত প্রতিভাবান ছেলে আমি জীবনে কম দেখেছি। যখন সে ক্রিকেট খেলে তো পুরোদস্তুর ক্রিকেটার, যখন সে মেডিকেলে যায় তখন সে ভালো মেডিকেলের ছাত্র,
আবার যখন মঞ্চে নামে তখন সে মানে অরিন্দমের বিখ্যাত মঞ্চ অভিনেতা, আবার গল্পও লিখতো সে। তো ময়ূর যাচ্ছে তার কাছে গল্পের জন্যে, ঘুরছে। আমারও হঠাৎ করে ময়ূরের সঙ্গে ঘোরাঘুরি করতে করতে গল্পর মনে বাসনা জাগল যে আমি একটু গল্প লিখি। আমার কথা শুনে সবাই হাসলো যে এত সহজ না গল্প লেখা। কাভার আঁকেন, প্রচ্ছদ আঁকেন, ঠিক আছে, তার মধ্যেই থাকেন, কিন্তু ভেতরে কেমন একটা স্বস্তি পাচ্ছিলাম না। ভাবলাম লিখি। অঞ্জলির সঙ্গে এই যে বিচ্ছেদ, চলে আসছি এখানে। এবং প্রথম যখন আলাপ হয়েছিল গড়ের মাঠে এক মেলায়, পরের দিন আমাকে অঞ্জলি আসতে বলেছিল কলকাতার গুলিস্তানের মতো জায়গায়, যেটা আছে প্ল্যানেট, তার ঠিক মধ্যেখানে মেট্রো সিনেমা হলে, এবং সে বলেছিল কাল 4:30 মেট্রোর লবিতে 4:30। ফিরে এসে আমি, স্বপন আমাকে বললো যে লিখে ফেলো যদি তোমার এত ইচ্ছা হয়, কিছু না কিছু তো হবে, দেখি। তো সেই আমি লিখে ফেললাম, এবং মেট্রোর লবিতে 4:30 গল্পের নাম সূত্র লিখলো। এরপর গল্পগুলো আমার হয়েছে কিনা এটা দেখার জন্য সবাই, তখনকার চট্টগ্রাম কলেজের বাংলা ডিপার্টমেন্টের হেড নাট্যকার অভিনেতা মমতাজ উদ্দিন আহমেদের কাছে দেওয়া হলো। তিনি পড়ে মুগ্ধ, বলে চমৎকার বর্ণনা, কলকাতার লেখা নাকি। তখন স্বপন বলল, না, এটা তো ইকবাল, এই যে দাঁড়ায় আছে লিখছে। উনি খুবই প্রশংসা করলেন। আমিও হঠাৎ করে বেশ ভেতরে ভেতরে বুস্ট আপ হয়ে গেলাম। আমার সেই লেখা ছাপাও হলো। এরপর হঠাৎ করে এই যে ভেতরে একটা তাড়না ছিল, সেটাতেই আমি আরেকটা নেক্সট গল্পটা লিখে খামে করে ঢাকার পত্রিকায় পাঠিয়ে দিলাম। পত্রিকার নাম ছিল জনপদ, ওয়ারি থেকে বেরোতো, এবং সম্পাদক ছিলেন আব্দুল গাফার চৌধুরী, আর সাহিত্য সম্পাদক ছিলেন এখলাস উদ্দিন আহমেদ। কিছুদিন পর দেখি আমার কাছে একটা খাম আসলো, পোস্ট কার্ড। এখন অনেকে চিনবেন না পোস্ট কার্ড কী জিনিস। পোস্ট কার্ডে লেখা ছিল এখলাস উদ্দিন সাহেবের সাইন করা যে আপনার গল্প মনোনীত হয়েছে, এত তারিখে ছাপা হবে। তখন রোববারে বেরোতো, রোববার ছুটির দিন ছিল। আমি তো পুলকিত হয়ে রাতে ট্রেনে বিনা টিকিটে চলে আসলাম ঢাকা, এবং সকালে নেমে না খেয়ে না দিয়ে দৌড় মারলাম ওয়ারি। এক কাছাকাছি যেতে দেখি হঠাৎ করে ওখান থেকে নামতেছেন আব্দুল গাফার চৌধুরী। পাশ কাটিয়ে উপরে যেতে দেখি এখলাস উদ্দিন আহমেদ, একটা ফ্রেস্টার মতো মানুষ, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কালো ফ্রেমে চশমা, ফর্সা ধবধবে। সাহস করে গিয়ে বললাম, পোস্টকার্ডটা দেখালাম। তিনি বলল, ও আরে তুমি তো ছোট্ট, তোমার লেখা? আমি বললাম হ্যাঁ। তিনি জানো ওই যে দূরে বসে শিল্পী ইলাস্ট্রেশন করছেন। আমি তো অবাক, আমার গল্পের ইলাস্ট্রেশন। আমি একটু আঁকি টাকি, তাই পুলকিত আরও বেশি হলাম। কাছে গিয়ে দেখি শিল্পী আমার দিকে তাকান না, গম্ভীর হয়ে আছেন। জিজ্ঞেস করলেন কী ব্যাপার? আমি বললাম গল্পটা আমার আঁকছেন। তাতে কী হয়েছে, যখন ছাপা হবে তখন দেখবেন। আমি একটু ভাবলাম, কী রে বাবা, এরকম কেন? আমি বললাম না, অনেক দূর থেকে আসছি। তিনি জিজ্ঞেস করেন কত দূর? আমি বললাম যে সে তো চট্টগ্রাম। শুনেই তিনি বললেন, ও চট্টগ্রাম, বসেন বসেন। বসতে এলেন, চা খাবেন, বিস্কুট খাবেন? বিস্কুটও চলে আসলো। তখন তিনি আমাকে বললেন, আপনি আবুল ফজলের নাম শুনেছেন? আমি বললাম হ্যাঁ, শুনবো না? আমি চট্টগ্রামের মানুষ, যদি আবুল ফজলের নাম না শুনি তাহলে আর কিসের চিটগাঁয়ের মানুষ? তিনি বললেন, আমি আবুল ফজলের ছেলে, আবুল মনসুর। আমি বাপরে বাপ! এখন তিনি হচ্ছেন বিশাল আর্ট শিল্পের তাত্ত্বিক। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে শেষ করেছেন ওনার পড়ানোর শিক্ষক জীবন। আমার প্রিয়জন। এবং সেই গল্পটা ছাপা হলো এবং হলো। এরপরে হঠাৎ করে ময়ূকের সঙ্গে প্রথম আমি গিয়েছিলাম আব্দুল মান্নান সৈয়দের কাছে। তিনি আমার গদ্য খুব পছন্দ করতেন। কেন করতেন আমি ঠিক জানি না। তিনি আমাকে একবার নিয়ে গেলেন
আবদুল্লাহ আবু সাইদের কাছে, গ্রিন রোডে তখন স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন তিনতলায়। এবং চমৎকার একটা সাহিত্য পত্রিকা বের করতেন, নাম ছিল কণ্ঠস্বর। অনেক বড় বড় লেখকের লেখা ছাপা হতো না, কিন্তু নিয়ে যাওয়ার পর তিনি পছন্দ করেন। পরপর দুটো গল্প ছাপা হলো, একটা মিলনকে নিয়ে লেখা ফিরে যাওয়া, আর এরপর একটা পতেঙ্গার জেলে পল্লীর সর্দারের ছেলে মনীন্দ্র অসুস্থ গল্পের লিখলাম, দুটো ছাপা হলো। তবে আসল ব্যাপারটা আমার হচ্ছে আমার প্রথম বই, সেটা হচ্ছে গিয়ে আমাকে যিনি মানুষ করেছেন শিল্পী আব্দুল মুক্তাদির, ওনার ছেলে কুশল কক্সবাজারে গিয়ে সমুদ্রে ডুবে মারা যায়, এবং সেই ধাক্কা আমাকে খুব পছন্দ করতেছিল, আমি মেনে নিতে পারিনি, এবং আমি 3-4 দিন অফিসে না গিয়ে লিখে ফেললাম কুশল আর মৃত্যু বুড়ো। এবং পরে দেখা গেল যে সেটা বিপ্রদা, আমার আরেক মেন্টর বিপ্রদাস বড়ুয়া, তিনি পছন্দ করে শিশু একাডেমি তখন সবে হয়েছে, সেখানে শিশু পত্রিকায় ছাপলেন প্রথম সংখ্যা। এরপর বইও মনোনীত হয়ে গেল এবং ছাপাও হয়ে গেল, এবং সেই বই দেখে তখনকার পত্রিকা বিচিত্রা তখন একমাত্র ভীষণ তুমুল জনপ্রিয় পত্রিকা, সাপ্তাহিক। সেখানে ডক্টর হায়াত মাহমুদ লিখে ফেললেন 2 পৃষ্ঠা এই কুশল আর মৃত্যু। এরপর আর আমাকে একটার পর একটা বই। এরপরে 1982 সালে বেরোলো আমার ফিরে যাওয়া এবং বড়দের গল্পের বই। এরপর একটার পর একটা বেরোতে লাগলো। প্রথম উপন্যাস রাত ভাই এবং মিলনের প্রেসারে লিখলাম রোববার ঈদ সংখ্যার জন্য, ভালোবাসার 5 পা, তা আমার প্রথম উপন্যাস, এবং এরপর থেকে চলছে উপন্যাস একটার পর একটা। কত উপন্যাসই কত রকম লিখলাম। আর আমার জীবনকে ভাগ করলে 3 ভাগে, চট্টগ্রাম, তারপর ঢাকা, তারপর টরন্টো, কানাডা, 3 ভাগে এভাবে ভাগ করা যায়। এই লাস্ট প্রায় 25 বছর ধরে যাচ্ছি, থাকি টরন্টোতে, কিন্তু প্রায় বছরের 2-3 মাস 4 মাস শুরুর দিকে চলে যাই যখন শীত পড়ে বেশি ঢাকার সঙ্গে আমার সম্পর্কটা এত মধুর যে এটা ছিন্ন বলা যায় না, আমাকে প্রবাসীও ঠিক বলা যাবে না। তো লিখছি মানে এরপরে আরও কত গল্প লিখলাম, কিশোর গল্প, অগ্নিলার বাবার হাড্ডিগুটি, তারপর আরেকটি পুরস্কারও পেলাম আমি খাগড়াছড়ির কমজোরি। এই যে বৈষম্য আমাদের পাহাড়িদেরকে যে বাঙালি সমতলের মানুষ কি নির্যাতনে রাখে, এবং তারা কি সরল ছিল, এখন কি গরল হয়ে গেছে এখন। তো এটা নিয়েছিল খাগড়াছড়ির কমজোরি, এটা অগ্রণী ব্যাংক পুরস্কার পেল। তো এইভাবে ধরেন আমার লেখা এখন 40 পেরিয়ে 41। এবছর বেরোবে একটা বই, গল্পের বই, নাম হচ্ছে তুমি কি আলোকিত নারী, সাইদ ভাই তোমাকে খুঁজছেন। সাইদ ভাই মানে আবদুল্লাহ আবু সাইদ। একটু অন্যরকম হাসি, এখন তো সাংঘাতিক গরম রাজনৈতিক সময়ের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা গল্প, মজার হাসি বেরিয়ে যাবে খুব সহসা। আমার এই সব লেখার জন্যে, কিশোর লেখার জন্য তো অগ্রণী ব্যাংক বললাম, আর এছাড়া বাংলা একাডেমি আমাকে একটা পুরস্কার দিয়েছেন, পদক কিংবা পুরস্কার বলতে পারেন, সেটা হচ্ছে সৈয়দ অলিউল্লাহ পুরস্কার। আমার এই পা এখানে ওখানে থাকায় বাংলা একাডেমির হয়তো মূল পুরস্কারটা পাওয়া হলো না, আর লবিংটাও ঠিক মতো করতে পারি না হয়তো, এখন তো লবিং ছাড়া কিছু হয় না। তো যাই হোক, বই বেরিয়েছে, হলে হবে, না হলে নাই, কিন্তু সংখ্যা যে হয়েছে খারাপ না। বেরোক বই, আরও লিখতে থাকি। এই ভিডিওর জন্য আমি ভাবলাম যে বইয়ের ভিডিও করি, এর মধ্যে কিছু আমার লেখা থাক, মানে কি কথা থাক, তাহলে কমিউনিকেট করার সুবিধা হবে হয়তো। সেই জন্যই আমার এই কথা বলা। তো বইগুলো আপনারা দেখছেন, দেখে কেমন লাগলো না লাগলো, বই সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারেন, আমি লেখা সম্পর্কে আপনাদেরকে বলবো। তবে আমার লেখাগুলো এখনকার হচ্ছে গিয়ে বাঙালির মধ্যে, যেহেতু টরন্টো পটভূমি, মন্ট্রিয়াল পটভূমি, নিউ ইয়র্ক পটভূমি, এই জন্য বাঙালির চরিত্রের সঙ্গে
ইমিগ্রান্ট অন্য দেশের চরিত্রগুলো চলে আসছে, তাদের সঙ্গে মেলামেশা, মেলবন্ধন, তাদের সুখ দুঃখ, প্রবাসীদের, বাঙালি প্রবাসী নামগুলো আমার বইয়ের বুঝলেই বুঝতে পারবেন, যেমন দেশিনী বিদেশিনী, আই লাভ NY বাংলা বই, এভাবে আর কি, মানে অনেক। এবং সুরিয়ালিস্টিক কিছু বই আছে, মানে টুটুল পুরুষ ও একটি নারী পাখি। এই আমার এতগুলো বইয়ের মধ্যে কিন্তু আমি এখনও ভালোবাসি কুশল আর মৃত্যুবরুকে। এই বইটাই হয়তো থাকবে। আসাদ চৌধুরী খুব পছন্দ করে বলতেন যে এটা ইংরেজিতেও অনুবাদ করা সম্ভব না কেন। হবে, হয়তো কোনো দিন কেউ করবে। বাদল রহমান ছিলেন, উনি এটাকে সিনেমা করতে চেয়েছিলেন, কিন্তু এখন সম্ভব, কিন্তু তখন আন্ডার ওয়াটার ক্যামেরায় এটা কাজ করা খুবই ডিফিকাল্ট ছিল। তো সবগুলো থাকবে। বই মানেই তো একটা জিনিস এমন যে থাকে, আজ হয় কাল হয়, এরা পাখনা গজাবেই, উঠবেই, আর না উঠলে মুখ থুবড়ে পড়বে। কী যায় আসে, এক জীবনে এতগুলো বই বেরোলো, এটাই আমার আনন্দ। আপনারা আমার কথা শুনলেন এতক্ষণ, অনেক ধন্যবাদ আপনাদেরকে।